স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। তহবিল পাওয়া যাবে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত, জানালেন প্রধানমন্ত্রী। বন্যার পানি নামতেই চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। জুলাই মাস জুড়ে চলবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের তরুণীকে দল বেঁধে ধর্ষণের ৬ বছর পর রায়ের অপেক্ষা। ৮ আসামি আদালতে, নিরাপত্তা জোরদার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে। প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, স্টার্টআপের জন্য আইসিটি বিভাগ থেকে তহবিল পাওয়া যাবে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত। এর আগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো এই বিদ্যাপীঠে গেলেন তারেক রহমান। পানি কমায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা ও সবজির ক্ষেত। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে কক্সবাজারের সদর, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে। তবে পেকুয়া ও মাতামুহুরী নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী অনেকেই। রাঙামাটির সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনও পানির নিচে। একই চিত্র খাগড়াছড়ির দীঘি নালারও। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় ২৫ গ্রাম। ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ক্ষতি নিয়ে ভাবছেন স্থানীয়রা। ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান, শাকসবজি ও মাছের ঘেরের। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরা পৌরসভা সহ ৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ। ভোগান্তিতে দিন পার করছে মানুষ। ধানের জমি নষ্ট, আর রাস্তাঘাট বড় বড় বাঙ্গাল হয়েছে। এখন তো চলাফেরা আমরা কষ্ট করে তোমার ঠিকঠাক না করা হয়েছে, হয়ে গেছে টিন টুন কোনো কাজে লাগাইবার ব্যবস্থা নেই। ভাগসাক করতে হয় না, খাবারও কোনো সুবিধা না, আমরা আপনারও সিরাডে খাই। জুলাই মাস ব্যাপী চলবে বৃষ্টিপাত, তবে শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের যে সতর্কতা সংকেত ছিল তা তুলে নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় এবং তার পরবর্তী ২ দিন অর্থাৎ ১৪, ১৫, ১৬ এই ৩ দিনে বৃষ্টিপাতের যে স্বাভাবিক ট্রেন্ড এটা অব্যাহত থাকবে। তবে বিগত কয়েকদিন যেরকম আমরা অতি ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছি, এরকম বৃষ্টিপাত হয়তো বা দেখতে পারবো না। ১৭ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পেতে পারে। তবে গত যে বৃষ্টিপাত ছিল এত পরিমাণ বৃষ্টিপাত হয়তো বা থাকবে না। বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ মামলার রায় আজ। এই রায় ঘিরে আদালত প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেলা ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় মামলার ৮ আসামিকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় ঘোষণা করবেন। এর আগে গত বুধবার আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এতে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২ জনকে আসামি করে মামলা করেন। সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 19 অক্টোবর পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে, সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। আমি একটু স্পেসিফিকলি বলি, আপার হাউস বা উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত। কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে
বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। এই জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং বিএনপি নোট অফ ডিসেন্ট জনগণকে আগে জানিয়েছে, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু বিএনপি জানিয়েছে যে আমি এটা কিন্তু করব না। এটার ভিত্তিতে সে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছে, ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং ওইভাবেই ব্যাপারটা হবে। সংশোধনের মাধ্যমে সংবিধানকে পাল্টে অনেক কিছু করে ফেলা যায়, সবকিছু করা যায়। আবারও বলছি, যদি আমরা গণভোটের বিধান আবার ফেরত এসছে, মাঝখানে বাতিল হয়েছিল, সেটা গণভোট প্রয়োজন হলে হবে। যদি এখন একটা আলাপ আসছে, এই টেকনিক্যাল তর্কে ঢুকছি না, এগুলো নিয়ে প্রচুর কথা বলেছে, আমার নিজস্ব এই ব্যাপারে খানিকটা পড়াশোনাও আছে। আমরা সংশোধনের আগে একটা গণভোট করে ফেলেছি আবার নির্বাচনের সাথে একসাথে। বলা হচ্ছে যে ওতেই সব ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো বিরাট কনস্টিটিউশনাল বিতর্ক। আপনারা দেখবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা নিয়ে নিয়মিতভাবে কথা বলেন। আমরাও ইনফ্যাক্ট একসময় টিভি টক শোতে বা অন্যান্য জায়গায় প্রচুর বলেছি, ডিবেটগুলো চলুক। কিন্তু আমি মূল ব্যাপারটা বলতে চাচ্ছি, আসলে বিরোধী দলের উচিত এই আলোচনায় পার্টিসিপেট করা। সংশোধনের মাধ্যমে তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। পার্লামেন্ট আছে, পার্লামেন্টে জনগণের সামনে বোঝান। যদি বাই এনি চান্স তারপরে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা ওভাবে নেই, যদি না হয় জনগণ দেখলো এবং একটা পর্যায়ে যদি জনগণ তাদের এই দাবিকে সমর্থন করে, পরবর্তী নির্বাচনে তারা সেটার প্রভাব পাবেন। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95 জনে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4 মাস বয়সী এক শিশু ও এম.এ.জে. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 253 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সকাল থেকে রাজশাহীর সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অগ্রিম টিকিট কাটা থাকলেও গন্তব্যে যেতে পারছেন না তারা। শ্রমিকরা জানান, শ্রমিক ইউনিয়নের কমিটির নির্বাচন করতে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য সভার আয়োজন করা হয়। এ সময় মালিক পক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করায় প্রতিবাদ জানান শ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ওই সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক পক্ষ। প্রাথমিকের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে স্কুল ফিডিং কর্মসূচি চালু করে সরকার। তবে নাটোরের গুরুদাসপুরে সেই খাবার খেয়ে এখন স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। অভিযোগ, সরবরাহকৃত খাবার নিম্নমানের, কখনো কখনো দেয়া হয় বাসি পচা খাবারও। আছে অনিয়মের আরও নানা অভিযোগ। প্রথম আমাদের একদিন অনেকগুলো ডিম নষ্ট বের হয়েছিল, প্রায় 50টার মতো। রুটির মান মাঝে মধ্যে খারাপ বের হয়, বাসি গন্ধ টন্ধ পাওয়া যায়। বিভিন্ন সময় খারাপ পাউরুটি দেওয়া হয়। ডিম খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে। সরকারের স্কুল ফিডিং প্রকল্পের খাদ্যের মান নিয়ে এত সব অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। ডিবিসির অনুসন্ধানে উঠে এসেছে অনিয়মের আরও নানা তথ্য। কখনো পচা ডিম, কখনো দুর্গন্ধযুক্ত রুটি সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চাহিদার চেয়ে কম খাবার সরবরাহ করা হচ্ছে মাঝে মধ্যেই। এখানেই শেষ নয়, 60 গ্রাম ডিম সরবরাহের কথা থাকলেও দেওয়া হচ্ছে কম ওজনের ডিম। মৌসুমি ফলের জায়গায় শিশুদের ভাগে জুটছে কেবল কলা, তাও মানহীন। আমাদের স্কুলে প্রায় পচা ডিম, কলা দেওয়া হয়, আমরা সেগুলো খেতে পারি না। একসাথে ধরেন তাও 70টি ডিম পচা বাড়াইছিল। আমাদের একটাই দাবি, আমাদের ভালো ডিম পাউরুটি দিতে হবে। নিম্নমানের এসব খাবার খেয়ে পেট ব্যথা, বদহজম সহ নানা শারীরিক জটিলতা তৈরি হচ্ছে শিশুদের। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হওয়ার নজিরও আছে। দেখি তো বাচ্চারা রুটি খায় না, রুটি হলো আপনার ফালাই দেয়। 5-7 জনের এরকম অসুস্থতা জানি। নাটোরের গুরুদাসপুর উপজেলার 90টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় স্কুল ফিডিং প্রকল্প। শুরুতে ইতিবাচক সাড়া মিললেও এখন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান গকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। যদিও প্রতিষ্ঠানটির দাবি নিয়ম মেনেই খাবার সরবরাহ করা হচ্ছে। আমরা ডিমটা চেষ্টা করি 60 গ্রামের উপরেই কাঁচা দেওয়ার জন্য। অনেক স্যারেরা বলে যে কলাটা ছোট, 250 গ্রাম থেকে 20 গ্রাম তো একমাপ হবে না, কিন্তু আমার নিয়ম তো 100 গ্রাম, আমি তো 100 গ্রাম ওজন বেশি দিচ্ছি। খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রশাসন বলছে, সরবরাহকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। আমরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি। বিদ্যুৎ বিভ্রাটের সময় হলো কিছু রুটি হিট কম ছিল, এই মেসেজটা আমরা পেয়েছিলাম এবং তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। মাঝে মধ্যে 2-1টা ডিমের মধ্যে হয়তো ময়লা পাওয়া গিয়েছে, তো তাদেরকে সতর্ক করা হয়েছে যেন ডিমগুলো
পরিষ্কার থাকে। তারা আমাকে আশ্বস্ত করেছে শিশুদের পুষ্টি নিশ্চিতে যে প্রকল্প তা যেন ঝুঁকির কারণ না হয়। প্রশাসনকে সঠিক তদারকির তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে ইরানের ওপর আবারও কঠোর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর 20% টোল আরোপের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এখন থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে থাকবে যুক্তরাষ্ট্র এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করতে হলে 1% টোল আদায় করা হবে। অন্যদিকে ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তি ভঙ্গ করেছে ইরান। এর জবাবে এবার জোরালো হামলা চালানোর হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান হরমুজ প্রণালীর অভিভাবক ছিল এবং থাকবে। হরমুজে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ওমানের জলসীমায় তাদের 2টি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এ হামলায় নিহত হয়েছেন একজন ভারতীয় নাবিক। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিকে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য বলছে, আইআরজিসি বিদেশি শক্তির জন্য হুমকি, সাইবার হামলা এবং যুক্তরাজ্যের মাটিতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের 2 সাংবাদিককে হত্যার পরিকল্পনা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুতে সাইবার হামলার অভিযোগ এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।